আসসালামু আলাইকুম, আমি আফসানা আলমগীর খান। স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে আরও 4 জন উপদেষ্টা যুক্ত হচ্ছেন। বিকেলে তাদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে সম্প্রতি নিয়োগ পাওয়া আলী ইমাম মজুমদারকে উপদেষ্টা করা হচ্ছে। এছাড়া অর্থনীতিবিদ প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ ও সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল কবির খান উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দিচ্ছেন। এর বাইরে সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী উপদেষ্টা হিসেবে যুক্ত হচ্ছেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টা সহ এ সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা এখন পর্যন্ত 17 জন। নতুন 4 জন উপদেষ্টা শপথ নিলে সদস্য সংখ্যা হবে 21। ভারতে বসে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবাইকে ঐক্যবদ্ধভাবে নিজ নিজ এলাকায় শান্তি ব্রিগেড তৈরি করে সব ধরনের বিশৃঙ্খলা রোধ ও সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার আহ্বান জানান তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিক উপলক্ষে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়ার এই আয়োজন বিএনপির। মিলাদ পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শিগগিরই উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবেন বেগম খালেদা জিয়া। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের জন্য বিএনপির সংগ্রাম শেষ হয়নি, এখনো ষড়যন্ত্র চলছেই। যদি মনে করে যে আমাদের লড়াই শেষ হয়ে গেছে, তাহলে ভুল করবেন। এখন অত্যন্ত একটা ভাসমান অবস্থা আছে। যে কোনো মুহূর্তে ভারত যিনি বসে আছেন শেখ হাসিনা, তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করেছেন। সেই চক্রান্তকে প্রতিরোধ করাই আমাদের কাজ। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার এইসব কথা বলছে না ওরা, এটা তাদের একটা চক্রান্ত। এই কথা বলে ধোয়া তুলে তারা আরেকটা ঝামেলা করতে যায়। বিএনপি মহাসচিব বলেন, কোনো ধরনের সংঘাত বা সংঘর্ষ নয়, ঐক্যবদ্ধ হয়ে এলাকায় এলাকায় মানুষের জন্য কাজ করতে হবে। আপনাদের দায়িত্ব হচ্ছে যে নিজ নিজ এলাকায়, প্রত্যেকটি এলাকায় নিজেদেরকে ব্রিগেড তৈরি করবেন, শান্তি ব্রিগেড। শান্তি ব্রিগেড করে পাহারা দেবেন সমস্ত সংখ্যালঘুদের উপাসনালয়, মন্দির, গির্জা, এই সমস্ত পাহারা দেবেন। এ সময় দলের নেতাকর্মীদের আরও সচেতন হবার পরামর্শ দেন মির্জা ফখরুল। আজকে ম্যাডামের জন্মদিনের প্রোগ্রাম না এটা? কজন আসছে? কালকে একটা প্রোগ্রাম ছিল না? কজন আসছিল? না আসছে নাই। কেন মিথ্যা কথা বলছে? অনেক কম, আজকেও কম। কেন? যুদ্ধ জয় হয়ে গেছে না, এই যুদ্ধকে জারি রাখতে হবে। পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের জন্য দোয়া করে মোনাজাত করা হয়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। রংপুর কেন্দ্রীয় কারাগারে বন্দীদের 2 গ্রুপের সংঘর্ষে 1 জন নিহত হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। খবর পেয়ে কারাগারে যান সেনা সদস্যরা। এলাকাবাসী ও কারাসূত্র জানায়, সকাল থেকে বন্দীদের 2 গ্রুপের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারারক্ষীরা গুলি ছোড়ে। দুপক্ষের সংঘর্ষে নিহত হন বাহার নামে এক বন্দী, আহত হন আরও কয়েকজন। তবে সংঘর্ষের প্রকৃত কারণ এখনও জানা যায়নি। দুপুর পর্যন্ত কারাগারের ভেতরে থেমে থেমে গুলির শব্দ পাওয়া যায়। এ সময় আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জেলা প্রশাসক মোবাশ্বের হাসান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কারাগারে অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে। রংপুর কারাগারের সামনে আছেন সহকর্মী AKM মইনুল হক। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে যাচ্ছি তার কাছে। মইনুল, কারাগারের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে?
আফসানা, রংপুর কেন্দ্রীয় কারাগারের সামনে আমরা কিন্তু সেই বেলা 12টার পর থেকে গণমাধ্যম কর্মীরা এখানে অপেক্ষা করছি। আর এই গেটের ভিতরেই কিন্তু যে প্রধান ফটক কারাগারে রয়েছে, সেই প্রধান ফটকের ভিতরে যে কারাগারের অফিস রয়েছে, সেই কারাগারের অফিসে কিন্তু এই মুহূর্তে সেনা কর্মকর্তা, র্যাব কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তারা এবং কারাগার কর্মকর্তারা কিন্তু সেখানে রয়েছেন। তারা তেমন কেউ বের হননি, যার কারণে ভিতরের পরিস্থিতি আমরা জানতে পাচ্ছি না। যদিও 12:30টার দিকে সেনাবাহিনী ফাঁকা গুলি ছুটতে এই কারাগারের এখানে আসেন এবং কারাগারের ভিতরে প্রবেশ করেন। কারাগারের ভিতরে কিন্তু সেনা সদস্যরা রয়েছে, এটা আমরা জানতে পেরেছি, এবং সেই সাথে র্যাবেরও একটি অস্ত্রধারী দল এসেছেন একটু আগে, তারাও কিন্তু কারাগারে অবস্থান করছেন। তবে আমরা যতটুকু বিভিন্ন সূত্রে জেনেছি এবং জেলা প্রশাসকের মাধ্যমে যেটা জেনেছি, যে কারাগারের ভিতরে বন্দীদের মধ্যে মানে গাছের আমড়াপাড়াকে কেন্দ্র করে একটি ঝগড়া সৃষ্টি হয়। সেই ঝগড়া থেকে কিন্তু পরিস্থিতিটি অবনতিশীল হয় এবং প্রচণ্ড একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। আর একটি সূত্র বলছে, জানি না এই সূত্রগুলো কতটুকু সত্য, তবে আমরা যেটুকু তথ্য পেয়েছি যে সেখানে যে কারারক্ষী ছিল, সেই কারারক্ষীর আঘাতেই বাহার নামে একজন মারা গেছে, এ ধরনের কথাও আমরা কিন্তু শুনছি। আসলে ভিতরে বর্তমান পরিস্থিতি কি নিয়ে ঘটনা, যতক্ষণ পর্যন্ত দায়িত্বশীল কোনো কর্মকর্তার বক্তব্য আমরা জানতে পারছি না, বা এই পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী কিংবা প্রশাসনের কোনো ব্রিফিং পাচ্ছি না, আসলে ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রকৃত ভিতরের অবস্থা হয়তো আমরা মানে বলতে পারছি না। তবে এই মুহূর্তে এই এলাকা খুবই উত্তেজিত, থমথমে, এবং আমরা দেখছি সেনাবাহিনী কিন্তু একদম মূল সড়ক, রংপুর দিনাজপুরের যে মূল সড়ক, সেই সড়কের পাশে যেহেতু কারাগার, সেটি নিয়ন্ত্রণে নিয়েছেন, নিরাপত্তার দায়িত্বে রয়েছেন কারাগারের ভিতর, এবং কারাগারের চতুর্দিকে সেনা সদস্যরা এবং পুলিশ কিন্তু অবস্থান করছেন, র্যাবের সদস্যরা অবস্থান করছেন। অনেকে বলাবলি করছেন যে 5ই আগস্টের পর ধীরে ধীরে রংপুর শান্ত হয়ে আসছিল। এই কারাগারের ভিতরে কারারক্ষীদের সঙ্গে কিংবা বন্দীদের সঙ্গে যে আজকের ঘটনাটি, এখানে কোনো উস্কানি বা অন্য কিছু আছে কিনা, এটি তদন্তের দাবিও যেমন জানিয়েছেন, তেমনিভাবে হয়তো পরবর্তীতে আমরা পরিস্থিতি কোনো দায়িত্বশীল কর্মকর্তার মাধ্যমে জানতে পারবো। আফসানা। বগুড়া স্কুল শিক্ষক হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 101 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে বগুড়া সদর থানায় মামলাটি দায়ের করেন নিহত স্কুল শিক্ষক সেলিম হোসেনের বাবা। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইয়ান। 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন স্কুল শিক্ষক সেলিম হোসেন। তিনি শিবগঞ্জের একটি হাই স্কুলে শিক্ষকতা করতেন। 15 আগস্ট ধানমন্ডির 32 নম্বরে অনাকাঙ্ক্ষিত যেসব ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 15 আগস্ট রাষ্ট্রীয়ভাবে শোক পালনের বিরোধী দাবি করে সার্জিস বলেন, ব্যক্তিগতভাবে শ্রদ্ধা জানানোয় বাধা দেয়া উচিত হয়নি। ট্রাফিক পুলিশ দায়িত্ব গ্রহণ করায় শিক্ষার্থীদের দ্রুত পড়ার টেবিলে ফেরার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা। নতুন রাজনৈতিক দল করা হবে কিনা এমন প্রশ্নের স্পষ্ট জবাব দেননি সার্জিস আলম। ওই 15ই আগস্টে ওই ধানমন্ডি 32-এ কেউ যদি আসলে তার শক্তি পালন করতে চায়, একটি ফুল দিতে যেতে চায়, আমরা তাকে আমাদের জায়গা থেকে বাধা দিতে পারি না। আমরা বিগত আওয়ামী লীগের সময় দেখেছি বঙ্গবন্ধুকে কিংবা শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু থেকে শুরু করে যত বিশেষণে বিশেষায়িত করা যায় সেগুলো করা হয়েছে, এবং অতিরঞ্জিত অনেক ঘটনা নিজের মন মতো করে বানানো হয়েছে, ইতিহাস সাজানো হয়েছে। অপরদিকে আমরা যদি দেখি শেরে বাংলাকে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, জিয়াউর রহমান থেকে শুরু করে তাজউদ্দিন আহমেদ পর্যন্ত এই মানুষগুলো যতটুকু ন্যূনতম সম্মান প্রাপ্য কিংবা ইতিহাসের যে জায়গাটুকু তারা ধারণ করে সেটুকুও তাদেরকে দেয়া হয়নি। আমরা বিশ্বাস করি আমাদের জায়গা থেকে এই যে মানুষগুলো রয়েছে, আসলে বাংলাদেশের ইতিহাস নিয়ে কথা বললে যেই মানুষদের অবদান একদম অনস্বীকার্য, তাদের প্রত্যেককে তাদের যতটুকু অবদান ছিল এর জন্য তাদের স্মরণ করতে হবে।
ইসলামী ব্যাংক সহ ১ ডজন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দখল করা এস আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বৃহস্পতিবার এনবিআর এর আয়কর বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি সব ব্যাংকে পাঠানো হয়। সাইফুল আলম মাসুদের কোম্পানিটি এস আলম গ্রুপ হিসেবে পরিচিত। সাইফুল আলমের স্ত্রী ফারজানা পারভিন, মা চেমন আরা বেগম এবং ভাই আব্দুল হাসানের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। পাশাপাশি তাদের বাবা মা, স্ত্রী, ছেলে, মেয়ে বা বোনের যৌথ নামে অথবা ব্যবসা প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্যও চাওয়া হয়েছে। এস আলম শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে বিভিন্ন আর্থিক অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ দীর্ঘদিনের। ক্ষমতাসীন দলের আশীর্বাদ পুষ্ট এস আলম গ্রুপ নামে বেনামে ঋণ নিয়ে হাজার হাজার কোটি টাকা লোপাট করে সাম্প্রতিক বছরগুলোতে ইসলামী ব্যাংক সহ বেশ কয়েকটি ব্যাংকের দুরবস্থার জন্য এই শিল্প গোষ্ঠীকেই দায়ী করা হয়েছে। এছাড়া এস আলমের বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারেরও অভিযোগ আছে। বাজারে সব ধরনের মাছের দামই চড়া। ইলিশের দাম তো মধ্যবিত্তের নাগালের বাইরে। অন্যদিকে সরবরাহের ঘাটতির অজুহাতে বাজারে আবার দাম বেড়েছে কাঁচামরিচের, কেজি প্রতি দাম ছাড়িয়েছে ৩০০ টাকা। এছাড়া বাজারে সব ধরনের চালের দামও বাড়তি। তবে আজও রাজধানীর বিভিন্ন বাজার পর্যবেক্ষণ করেন শিক্ষার্থীরা। হাসানুল শাওনের রিপোর্ট। অনেকদিন ধরেই বাজারে সব ধরনের মাছের দাম বাড়তি। অবস্থা এমন যে পাঙ্গাস আর তেলাপিয়া ছাড়া অন্য যে কোনো মাছ কেনাটা এখন কঠিন হয়ে পড়েছে কম আয়ের মানুষের জন্য। কারণ বেশিরভাগ মাছের কেজি প্রতি দাম 350 থেকে 400 টাকার উপরে। রুই মাছ 370 টাকা দেবে না, কাকি একদম 400 টাকা দিয়ে কেনা যায় সম্ভব? ফসল ভেতরে চাকরি করি, কি করবো? সাধারণ মানুষ আগে থেকেই না বিশ্বাস উঠে এসছে, আগে থেকে খারাপ অবস্থা। বিশেষ করে দ্রব্যমূল্য যদি কমে তাহলে ভালো, সেটা ভালো। সবচেয়ে অস্থিরতা ইলিশের দামে। মাঝারি আকারের একটা ইলিশ কিনতেও ক্রেতাদের গুনতে হচ্ছে ১৫০০ টাকা। ১.৫ কেজির উপরে ২০০০ টাকা কেজি। ১ কেজির যেটা ১৫৫০, ১ কেজি ২০০ গ্রাম যেটা এটা ১৬০০ টাকা, আর ৯০০ গ্রাম যেটা এটা ১৪০০ টাকা। এমন অবস্থায় মাছ বাজারে পর্যবেক্ষণে এসে খুচরা বিক্রেতাদের সাথে বাকবিতণ্ডায় জড়ান শিক্ষার্থী প্রতিনিধিরা। তারা জানান যে যেমন খুশি দামে মাছ বিক্রি করছেন এবং বেশিরভাগ দোকানদারই পাইকারি বাজার থেকে কেনা দামের রসিদ দেখাতে পারছেন না। ওনারা আমাদের পাকা রসিদটা দেখাতে পারতেছে না, তো আমরাও এটা ওনাদেরকে সাজেস্ট করে যাচ্ছি যে পরবর্তী থেকে যাতে তারা রিসিটটা নিয়ে আসে, বাউচারটা সেখান থেকে নিয়ে আসে, যেখান থেকে পাইকারি কিনতেছে সেখান থেকে ওটা নিয়ে আসে। আমরা পাইকারি বাজারে গিয়েছি, ওনাদেরও বলছি যে আপনারা আপনাদের যে খুচরা ব্যবসায়ী এদেরকে হচ্ছে রিসিটটা দেবেন। অন্যদিকে হঠাৎই বাড়ছে কাঁচামরিচের দাম। কেজি বিক্রি হচ্ছে ৩২০ টাকায়, যা গত সপ্তাহের তুলনায় দ্বিগুণ। ৩২০ টাকা বলতেছে, দাম তো বাড়লো। আজকে একটু বাজারে মাল কম তো, ইন্ডিয়ান বন্ধ, এখানে দাম বাড়ছে, দেশি মরিচ নাই। বাজারে সব ধরনের চালের দামও বাড়তি। মিনিকেটের কেজি ৭০ থেকে ৭২ টাকা, আর মোটা চালের কেজিও এখন ৫৪ টাকা। যখনই একটা কোম্পানির অথবা কয়েকজন কোম্পানির কাছে আমরা জিম্মি হয়ে যাই, তখন কিন্তু বাজারটা বেড়ে গেলে আর কমাতে পারে না। যেখানে মেইল আছে, যেখানে আপনার বড় বড় কোম্পানি আছে, ওইখানে মনিটরিং করলে ওইখানটা যদি 2 টাকা কমে আসে, আমরা এখানে 2 টাকা কমে বিক্রি করতে পারবো। তবে কিছুটা কমতির দিকে মুরগির দাম। ব্রয়লারের কেজি এখন ১৬০ টাকা, আর সোনালির কেজি বিক্রি হচ্ছে ২৫০ টাকায়। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। দেশে আমদানিকৃত ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। কিছুদিনের অস্থিতিশীল পরিস্থিতির কারণে অনেকটা স্থবিরতা কাটিয়ে বাজারটিতে এখন জমে উঠতে শুরু করেছে বেচাকেনা। ইতোমধ্যে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও কমতে শুরু করেছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন শামসুল হক হায়দারি, ক্যামেরায় ছিলেন এনামুল হক। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা ভোগ্যপণ্যের বেশিরভাগ আসে এখানে। সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনকালে খাতুনগঞ্জের বেচাকেনা নেমে এসেছিল প্রায় শূন্যের কোঠায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার সাথে সাথে পণ্য সরবরাহ স্বাভাবিক হয়ে আসছে বলে জানান আমদানিকারকরা। এলসি যাবে কি যাবে না, এটা একটা অস্থিরতা ছিল এবং ডলার পাবে কি পাবে না, কিন্তু যখন স্টেবল হয়ে গেছে কিন্তু যে স্বাভাবিক ছিল এর চেয়ে আরও স্বাভাবিক হয়ে বাজারটা একটু একটু কমের দিকে। এখানে ক্রেডিট কাজটা বদ্ধ হওয়াতে, আত্মবিশ্বাস চলে যাওয়াতে বেচা কিনে এত ধীরগতি হয়ে গেছে। আমার আইটেমের ব্যাপারে বললাম, অল আইটেম ডাউন পজিশন। নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুদ ভালো, সরবরাহ স্বাভাবিক, কিন্তু অন্যান্য সময়ের চাইতে এখন ক্রেতার সংখ্যা কম বলে জানান
আড়তদাররা। 1 থেকে 2,000 কোটি টাকারও প্রতিদিন গড় লেনদেন হয়ে থাকে, সেটির অনেকাংশে আমরা মনে করছি যে প্রায় 80 থেকে 70% সেটি আবার আমাদের আগের অবস্থানে ফিরে যাচ্ছে। আমাদের যে বাড়তি ছিল প্রায় 98-100 টাকা, ওখান থেকে এখন বর্তমানে প্রায় 8-10 টাকা কমে গেছে। এদিকে খুচরা বাজার ঘুরে দেখা যায় পাইকারি বাজারে দাম কমে যাবার প্রভাব খুচরা বাজারেও পড়েছে। কারণ হিসাবে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কম উল্লেখ করে পণ্যের দাম আর বাড়বে না বলেও মনে করেন এই ব্যবসায়ী। যারা ইনপুটরা যারা পাস পারে তারা কাছে শুধু একটা শব্দ বাড়ার কারণটা জিজ্ঞেস করলে আমাদের বুকিং বেশি, এখন কমার জিজ্ঞেস করলে আমাদের বুকিং রেট কম হচ্ছে, সেই জন্য আমরা মার্কেটে কম বিক্রি করতেছি। বেচা কিনে কমে গেছে, বেচা কিনে থাকলে একটা বাড়ার সম্ভাবনা, এখন বেচা কিনে না বাড়বে কি করে, বাড়ার কোনো সম্ভাবনা দেখতেছি। শামসুল হক হায়দরি, NTV নিউজ, চট্টগ্রাম। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।